যে বড় বড় অফিসাররা যে মাল খাইয়া খাইয়া তেল বেঁধে দিয়ে দিয়েছে, এটি সরকার চোখে দেয় না? আমরা হারে লাভ দিই একটা পার্সেন্টেজ ওই জাকির। ভুয়া এজেন্সির নামে ফতুল্লার ডিপো থেকে বিপুল পরিমাণ তেল পাচার, সক্রিয় কয়েকটি সিন্ডিকেট, যমুনার সংবাদের পর ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ। ডিজেল চালিত যানবাহনে কিলোমিটারে ভাড়া বাড়ল 11 পয়সা, সরবরাহ বাড়ায় অপেক্ষার সময় কমছে ফিলিং স্টেশনে। তেল নেওয়ার চাপ কমে না, কিন্তু লাইনটা একটু কম। আগে পাইতাম 5000 অক্টেন, এখন পাইছি 9000। এখন তো বলছি ফুল দেওয়ার জন্য, ফুলও দিচ্ছে, এখন দেখা যাক দেই কতটুকু কি করা যায়। সংকট উত্তরণে সংসদে সরকার ও বিরোধী দলের সমন্বয়ে কমিটি, লোডশেডিং কমানো এবং সার উৎপাদন বাড়ানোর চেষ্টায় মন্ত্রণালয়। হামে সন্তানহারা বাবা মার কান্না থামছেই না, বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশ জুড়ে চতুর্থ দিনের মতো বিশেষ টিকা ক্যাম্পেইন। জ্বর হয়েছে, আবার পায়খানা আর কি সবুজ সবুজ ফেনা ফেনা আর কি বের হইতেছে, কমতেছে না। অল্প থেকে নিয়ে আসছি, এখন সুস্থ হয়ে গেছে, 5 দিন আছিল। সংরক্ষিত আসনে বিএনপির 36 নারী প্রার্থীর মনোনয়নে বৈধ প্রার্থিতা ফিরে পেতে আদালতে যাবেন এনসিপির মনিরা শারমিন। পাবনার ঈশ্বরদী কলেজে ছাত্রদল শিবির নেতাকর্মীদের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ। চট্টগ্রামে মারামারি ঘটনায় কর্মসূচি ঘিরে উত্তেজনা। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিচ্ছিন্ন সংঘর্ষ, প্রথম দফায় 152 আসনে ভোট, জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল, বিজেপি দুপক্ষই। সবাইকে আমন্ত্রণ সন্ধ্যা বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন। রাজধানী সহ সারা দেশে জ্বালানি তেলের জন্য হাহাকার। এই অবস্থায় অস্তিত্বহীন এজেন্সির নামেও দিনে বরাদ্দ হচ্ছে 9 থেকে 18,000 লিটার তেল। ফতুল্লার ডিপো থেকে কয়েকটি সিন্ডিকেটের মাধ্যমে সেই তেল চলে যাচ্ছে নানা নামি বেনামি প্রতিষ্ঠানে। এদিকে যমুনার অনুসন্ধানে এমন একটি জালিয়াত চক্রের খবর প্রচারের পর বেনামি এজেন্সিটিকে তেল বরাদ্দ বন্ধ রেখেছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। মশিউর অনিকের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর পাম্পের লম্বা লাইনের ভিডিওটি কয়েকদিন আগের। কোথাও তেল নেই, আবার কোথাও মিলছিল না কাঙ্ক্ষিত জ্বালানি। ভোক্তাদের অভিযোগ তেল নেই, সরকারের দাবি সংকট নেই। বিপরীতমুখী বাস্তবতার নৈপথ্যর কারণ খুঁজতে নামে টিম যমুনা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ দেশের জ্বালানি সরবরাহের অন্যতম বড় ডিপো মেঘনা অয়েল। এখানে প্রতিদিন ভোরে বিপিসি থেকে পাঠানো হয় একটি তালিকা ধরে নির্ধারণ কোন প্রতিষ্ঠান কি পরিমাণ তেল পাবে। সেই হিসেবেই তেল সরবরাহ হয় ফিলিং স্টেশন ও অনুমোদিত এজেন্সিগুলোতে। খবর আসে কাগজে কলমে যাই থাকুক, অনিয়ম ঘটছে তেল সরবরাহে। নিয়মের বাইরে সরানো হয় বিপুল পরিমাণ তেল। আপনি যদি পাম্পের মধ্যে প্রতিদিন মাল চালান 1 লাখ লিটার প্রতি মাসে, আপনার দরকার ছিল আপনার এক গাড়ি দেওয়া 9000 করে দেওয়ার। আপনার মালিবাগটার গেটটা কদমতলি লাগছে, ঢাকা কদমতলি। এই এজেন্সি নাই, এজেন্সি বন্ধ। মজুদ যে সরকার রাখতেছে যে মনে করেন যে বড় বড় অফিসাররা যে মাল খাইয়া খাইয়া তেল বেঁধে দিয়ে দিয়েছে, এটি সরকার চোখে দেয় না? সন্দেহ আর অপেক্ষার এক পর্যায়ে ডিপো থেকে বেরিয়ে আসছিল তেলবাহী একটি গাড়ি। চালান যাচাই করে জানা গেল মায়ের দোয়া এজেন্সি নামে এক প্রতিষ্ঠানের তেল নিয়ে যাচ্ছে গাড়িটি। ড্রাইভারের দাবি গাজীপুরে সরবরাহ দিতে যাচ্ছেন তারা। গাজীপুরের তেল? জি, গাজীপুরের পাম্পে যাবে। গাড়িটি অনুসরণ করতে গিয়ে মিলল ভিন্ন চিত্র। কোনো অনুমোদিত ফিলিং স্টেশনে নয়, বরঞ্চ একটি বেসরকারি প্রতিষ্ঠানে তেল সরবরাহ করেন তারা।
সমস্যা নাকি এটা? হ্যাঁ? না ভাড়া মানে আমরা হ্যারে লাভ দিই একটা পার্সেন্টেজ ওই জাকির হ্যাঁ 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 খরচ দেই মানে আমরা মাল উঠে বিক্রি করি। হ্যাঁ একটা ঢাকা একটা মালিবাগ একটা হইলো গিয়া কদমতলি আর একটা হইলো গিয়া মালিবাগ। না আমার কোনো চেঞ্জ নেই, আমার টোটাল দিছে এই জায়গাতে আমি পিওটার দিছি 9,000। অর্থাৎ লাইসেন্স বৈধ হলেও সেটি ব্যবহার করছে ভিন্ন কেউ। এই বিষয়ে কোনো বৈধ চুক্তি বা কাগজপত্র দেখাতে পারেনি সংশ্লিষ্টরা। চুক্তি করে না। হ্যাঁ আমরা তেল দিছি, রিসিভ করছে, রিসিভের আছে কাগজ। ফোন যদি আপনারা আমার কোম্পানি খুঁজতে যান আমার তো ক্ষতি করবেন। মানে এটা যে ঠিকানা ওই ঠিকানা লিখতে হতো ওইটাই কদমতলি ওইটাই রায়েরবাগ, ওইটা যাচাই করে দেখেন। যাওয়া যাক ঠিকানায়। এজেন্সির দেওয়া ঠিকানায় কোনো অফিসেরই অস্তিত্ব নেই। স্থানীয়দের কেউই চেনেন না এই প্রতিষ্ঠান। না না মায়ের দোয়া এন্টারপ্রাইজ নামে এখানে কোনো অস্তিত্ব নেই, বা এখানে কোনো ডিলারশিপ বা কোনো দোকানদার এরকম নাই কেউ। মায়ের দোয়া এন্টারপ্রাইজ না, এরকম কোনো ব্যাপার নাই। আমি কদমতলি এখানে প্রায় 30 বছর যাবত আছি, তো এরকম নাম এখনো শুনি নেই আর দেখিও নেই, তো আপনাদের মুখে ফার্স্ট টাইম শুনলাম আর কি। ঠিকানায় অস্তিত্ব না পাওয়া গেলেও এই এজেন্সির নামেই প্রতিদিন প্রায় তোলা হয় 9 থেকে 18,000 লিটার তেল। মাসে তার পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় 2,70,000 থেকে 5,40,000 লিটার পর্যন্ত। মেঘনা পেট্রোলিয়ামের কর্মকর্তাদের সঙ্গে এই বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। অনানুষ্ঠানিকভাবে একাধিক কর্মকর্তা জানান লাইসেন্স ভাড়া বা হস্তান্তরের কোনো বৈধ সুযোগই নেই। এজেন্সির লাইসেন্স হ্যান্ডওভার করা যায় না। এখন এরা কিভাবে আরেকজনের কাছে ভাড়া দিচ্ছে এটা আমাদের বলে বোঝা নেই। পুরো সরবরাহ ব্যবস্থার ভেতরেই যেন লুকিয়ে আছে এক অদৃশ্য চক্র। ডিপো থেকে তেল বের হওয়ার পর কোথায় যাচ্ছে তার সুনির্দিষ্ট কোনো জবাব নেই সংশ্লিষ্টদের কাছে, বরং একের পর এক অসঙ্গতি আরও বাড়াচ্ছে সন্দেহ। এর প্রভাব পড়ছে সরাসরি সাধারণের জীবনে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও জ্বালানি খুঁজছেন গ্রাহকরা। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। অবশেষে ডিজেল চালিত সব ধরনের গণপরিবহনের ভাড়া বাড়ালো সরকার। কিলোমিটার প্রতি এই ভাড়া নির্ধারণ করা হয়েছে 11 পয়সা। ফলে এখন থেকে ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া গুনতে হবে 2 টাকা 53 পয়সা করে। আর দূরপাল্লার প্রতি কিলোমিটারে ভাড়া দাঁড়িয়েছে 2 টাকা 23 পয়সা। এছাড়া ডিটিসিএ এলাকায় এই ভাড়া হবে 2 টাকা 43 পয়সা। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে নতুন ভাড়া নির্ধারণের তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় মন্ত্রী বলেন, তেলের দাম কমলে একই প্রক্রিয়ায় আবার সমন্বয় করা হবে। তেলের দাম বৃদ্ধির পর বাড়বে পরিবহনের ভাড়া, যা ছিল অনুমিতই। তবে মূল আলোচনা ছিল এই বাড়তি ভাড়ার হার কতটুকু হবে, জনজীবনেই বা এর প্রভাব কতটুকু পড়বে। পরিবহন মালিক পক্ষ থেকে এই ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল প্রতি কিলোমিটারে 28 পয়সা, আর বিআরটি এর প্রস্তাব ছিল 22 পয়সা। দফায় দফায় বৈঠকের পর সিদ্ধান্ত হয় ডিজেল চালিত সব ধরনের পরিবহনের ক্ষেত্রে কিলোমিটার প্রতি এই ভাড়া বাড়বে 11 পয়সা। জনস্বার্থ বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তাদের মেইনটেন্স কস্ট বেড়েছে, ইত্যাদি বেড়েছিল, আমরা সেটা আমলে নিই প্রথম। দ্বিতীয়ত হচ্ছে এই যে 1 টাকা 1 পয়সা যেটা, তাতেও 15 পয়সার মতো বাড়ে। আমি তাদেরকে বার্গেনিং করে বা ধরেন মানে সক্ষম হয়েছি সেটা 15 পয়সার জায়গাও শুধু তেলের জন্যই 15 পয়সা বাড়ে ওই ফর্মুলা অনুসারে, সেটাকেও আমি 11 পয়সায় আনতে এই মুহূর্তে সক্ষম হয়েছি। বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে এই ভাড়া। সর্বনিম্ন ভাড়া থাকছে আগের মতোই 8 এবং 10 টাকা। বাড়তি ভাড়া আদায় করা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। এই সিদ্ধান্তের ব্যত্যয় যদি বাস মালিকরা করতে চেষ্টা করে, ডেফিনেটলি বাস মালিকদের বিরুদ্ধে শক্ত অবস্থান এবং শক্ত ব্যবস্থা নেওয়া হবে। বিআরটিএ নির্ধারণ করা এবং আমরা আলোচনা করে যে সিদ্ধান্তে উপনীত হয়েছি, বাস মালিকরা অঙ্গীকার করেছে তারা এই সিদ্ধান্ত যে কোনো মূল্যে মানবে এবং অনুসরণ করবে। ডিজেল চালিত পরিবহনের ভাড়া বাড়লেও সিএনজি চালিত ভাড়া থাকবে আগের মতোই। আর রেল ও নৌপথের বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনো। তবে তেলের দাম কমলে আবারও এই ভাড়া সমন্বয় করা হবে জানিয়েছেন মন্ত্রী। আমরা এখন যেটা বিবেচনা নিয়েছি সেটা হচ্ছে সড়ক বা আপনার বাস বা পাবলিক পরিবহন যেটা আছে সড়ক পথে, সেইটার ভাড়া নির্ধারণ বলবো না আমি, আপনার যেটাকে বলা হয় সমন্বয় করার
ব্যাপারে বসেছি। রেলেরটা নোভেটটা এখনো পর্যন্ত আমাদের বিবেচনায় আসে। এসি বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি এখনো, এ নিয়ে আলোচনা চলছে, সিদ্ধান্ত নেওয়া হবে দ্রুতই। এসি বাসের ভাড়ার ব্যাপারে আমরা আলোচনা চলছে, এটা দ্রুততম সময়ের মধ্যে নির্ধারণ করা হবে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। এদিকে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর পর রাজধানীর পাম্পগুলোতে ভোগান্তি কমতে শুরু করেছে। 10 থেকে 20 ঘন্টার অপেক্ষা কমে হয়েছে 5 থেকে 7 ঘন্টা। কোনো কোনো পাম্পে আরও কম সময়েও তেল পাচ্ছেন গ্রাহকরা। একই সাথে ফিলিং স্টেশনগুলো আগের তুলনায় বেশি পাচ্ছে জ্বালানি। তারপরও সার্বিক ভোগান্তিতে নাজেহাল গ্রাহকেরা। বৈশাখের আকাশ যেন আগুন ঝরাচ্ছে, সেই আগুন মাথায় জ্বালানির অপেক্ষায় শত শত চালক। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অতিরিক্ত তাপে কারো কারো যান হচ্ছে বিকল, কেউ বা শখের বাইককে ঠিকঠাক রাখতে নিচ্ছেন বাড়তি যত্ন। জ্বালানি পেতে গাড়ির দীর্ঘ সারি অনেকটাই কমেছে, কিন্তু তাতে ভোগান্তি কমলো কতটা? মোটামুটি তোটা নাই, আজকে চাপ কম, তেল নেওয়ার চাপ কমে না, কিন্তু লাইনটা একটু কম। হ্যাঁ, চাহিদা মতো বলতে আপনার যে যা চাই ওইটাই দেওয়া হচ্ছে। গাড়ি যখন টান দেয়, মনে করেন 6টা 5টা এরকম গাড়ি টানতেছে। অন্য দিনের থেকে আজকে একটু সুবিধাটা একটু বেশি। সময় লাগছে, 1 ঘন্টা লাগছে। সিরিয়াল মানা না মানা নিয়ে বাকবিতণ্ডাও ঘটছে প্রায়শ, তবে জরুরি সেবার যান নির্দেশনা মেনে একটু আগেভাগেই পাচ্ছেন তেল। ডিউটি শেষ হয়েছে রাত্র 12টায়, আবার আজকে সকালে আসছি, এখন পর্যন্ত এইখান থেকে একটু আসতে আমার 1 ঘন্টা সময় লাগছে। এখনো দেখেন তেলের সামনে আসতে পারি নাই। তারপর ইউনিফর্ম পরা অবস্থাতে আছি, অনেকে তারপর চিল্লাইছে। ঢাকার 25টি পাম্পে ফুয়েল পাসের মাধ্যমে জ্বালানি দেওয়া হচ্ছে, কিন্তু সব গ্রাহক আসেনি পাসের আওতায়। এখনো 40% ফুয়েল পাস ছাড়া তেল দিতেছে না, এটা আমার কাছে অনেক ভালো লাগলো। অনেক ফুয়েল স্টেশনেই চাহিদা মতো তেল দিচ্ছেন গ্রাহককে। সরবরাহের এ ধারা অব্যাহত থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই সংকট কেটে যাবে বলে প্রত্যাশা তাদের। 2 দিন হয় একটু বেশি পাচ্ছি, আগে পাইতাম 5000 অক্টেন, এখন পাইছি 9000। মানে আগে যে কাস্টমার বিক্রি করতে পারতাম, এখন একটু তার চাইতে বেশি করা যায়। এখন তো বলছি ফুল দেওয়ার জন্য, ফুলও দিচ্ছে, এখন দেখা যাক দেই কতটুকু কি করা যায়। সংশ্লিষ্টরা মনে করেন জ্বালানি ব্যবস্থাপনায় আরও কঠোর হওয়া আর খোলা বাজারের তেল বিক্রি বন্ধ করতে পারলেই এই ভোগান্তির অবসান ঘটবে। সরকার বলছে সরবরাহ বাড়ানো হয়েছে জ্বালানির, সত্যি কি তাই? হ্যাঁ, কিছুটা হলেও সত্য। রাজধানীর তেলের পাম্পগুলো ঘুরে দেখা গেছে যে অন্তত 2 থেকে 1টি গাড়ি বেশি আসছে এই জ্বালানি নিয়ে, যে কারণেই দুর্ভোগ কিছুটা হলেও কমছে রাজধানীবাসী সহ সারা দেশের তেলের লাইনে যারা অপেক্ষমান তাদের। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি পরিস্থিতির আরও খবর। চলমান সংকট উত্তরণে করণীয় ঠিক করতে সরকার এবং বিরোধী দলের সমান সংখ্যক সদস্য নিয়ে বিশেষ কমিটি গঠন করেছে সরকার। জাতীয় সংসদে সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কমিটির সভাপতি করা হয়েছে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হোসেন মাহমুদকে। স্পিকার জানান, সরকার এবং বিরোধী দল এভাবে সহযোগিতার মাধ্যমে অগ্রসর হলে দেশের যে কোনো সমস্যার সমাধান সম্ভব। মাননীয় সংসদ নেতা, আপনি একটি বক্তব্য রাখার ইচ্ছা প্রকাশ করেছেন। বুধবার সংসদ অধিবেশনে জ্বালানি পরিস্থিতি সমাধানে আনা নোটিশ নিয়ে আলোচনায় বিরোধী দল থেকেও পরামর্শের কথা বলা হয়। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদকে জানান, এজন্য একটি কমিটি করা হচ্ছে। আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছে। আমি আপনার মাধ্যমে বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব, ওনারাও যদি 5 জনের নাম দেন, তাহলে এই 10 জন ব্যক্তি বসে এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারে। কোনো পরামর্শ থাকলে কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসলো এবং সরকার সেটার মধ্যে কোনো বাস্তবতা থাকলে অবশ্যই সেটি কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবে। এই কমিটির সভাপতিত্ব করবেন জ্বালানি মন্ত্রী ইকবাল হোসেন মাহমুদ। সরকার দলের পক্ষ থেকে কমিটির 5 সদস্যের নাম সংসদে উপস্থাপন করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী। মাননীয় জ্বালানি মন্ত্রী জনাব ইকবাল মোহাম্মদ টুকু, প্রতিমন্ত্রী জনাব অমিত এবং মাননীয় সংসদ সদস্য AB আশরাফ উদ্দিন নিজাম, লক্ষ্মীপুর 4, মঈনুল ইসলাম শান্ত খান শান্ত, মানিকগঞ্জ 2, মিয়া নুরুদ্দিন অপু, শরীয়তপুর 3, এই 5 জনকে আমরা প্রস্তাবনা করছি। বিরোধী দলীয় নেতা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানান। মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ বিষয়টাকে ইতিবাচকভাবে নেওয়ার জন্য। আমরা আশা করি এই সংসদ জাতীয় সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে ইনশাআল্লাহ, এবং আমরা মনে করি
এই সংসদের জন্য এটি একটি নবযাত্রা। এটাকে আমি সাধুবাদ জানাই এবং আমরা শীঘ্রই ইনশাল্লাহ নামগুলো পেশ করব। স্পিকার হাফিজউদ্দিন আহমদ বলেন, এভাবেই দেশের যে কোনো সমস্যার সমাধান সম্ভব। আপনাদের এই বক্তব্যের ফলে জনগণের মনে অনেক আশার সঞ্চার হয়েছে। সরকার এবং বিরোধী দল এইভাবে যদি সহযোগিতার মাধ্যমে অগ্রসর হয়, দেশের যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। এর আগে জ্বালানি মন্ত্রী সংসদকে জানান, বিদ্যুৎ উৎপাদন ক্ষতিগ্রস্ত হলেও কৃষির কথা চিন্তা করে 1 মে থেকে দেশের সার কারখানাগুলোয় গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একটা সুখবর দিতে চাই যে 1 তারিখ থেকে আমরা, যদিও বিদ্যুতের উৎপাদন আমাদের ক্ষতিগ্রস্ত হবে, তারপরে দেশের কৃষির কথা চিন্তা করে আমরা 1 তারিখ থেকে ফার্টিলাইজার ফ্যাক্টরিতে গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সংসদকে মন্ত্রী জানান, দেশীয় গ্যাস ফিল্ডগুলোতে অনুসন্ধান করে যেগুলো পরিত্যক্ত হয়ে গেছে সেখানে যে লেফট ওভার গ্যাস আছে সেগুলো উত্তোলন করে দেশীয় চাহিদা মেটানোর চেষ্টা করছে সরকার। কার্যপ্রণালী বিধির 138 বিধির 1 উপবিধি। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। বেড়েছে বিদ্যুতের চাহিদা, অন্যদিকে জ্বালানি স্বল্পতায় সম্ভব হচ্ছে না সক্ষমতা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন। আর এই দুই কারণেই লোডশেডিং বেড়েছে বলে দাবি বিদ্যুৎ বিভাগের। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে জানানো হয়, সপ্তাহখানেকের মধ্যেই নতুন করে যোগ হবে 1300 মেগাওয়াট বিদ্যুৎ। মে মাসে হবে আরও 1500 মেগাওয়াট। সংকটের এই সময়ে সেচ কার্যক্রম সমন্বয়, গ্রাম এবং শহরের লোডশেডিংয়ের ভারসাম্য আনতে গঠন করা হয়েছে একটি কমিটি। ইরান যুদ্ধের পর থেকেই বিশ্বজুড়ে জ্বালানি সংকট, যার প্রভাব পড়েছে দেশের বিদ্যুৎ খাতেও। দিন দিন বাড়ছে লোডশেডিং। বিদ্যুৎ বিভাগের তথ্য মতে পিক আওয়ারে বিদ্যুতের চাহিদা প্রায় 17,000 মেগাওয়াট। বুধবার সর্বোচ্চ উৎপাদন হয়েছে 14,623 মেগাওয়াট, ঘাটতি প্রায় 2,500 মেগাওয়াট। বিদ্যুৎ বিভাগের ব্রিফিংয়ে জানানো হয়েছে, প্রাকৃতিক গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে মাত্র 5,254 মেগাওয়াট, যা সক্ষমতার অর্ধেক। জ্বালানি সংকটে বিদ্যুতের উৎপাদন ব্যাহত, তাই এই লোডশেডিং। গত বছরের তুলনায় এবছরের চাহিদা কিন্তু অনেক বেশি। এটা হচ্ছে কনজামশনে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল জোন বেড়েছে, গরম বেড়েছে, এবং আমরাও সবসময় দেখা যাচ্ছে এসি ব্যবহার করছি বা বিভিন্ন ইলেকট্রনিক ইকুইপমেন্ট ব্যবহার করছি। সার্বিক বিষয় নিয়ে আসলে বিদ্যুৎ চাহিদাটা অনেক বেড়ে গেছে, কিন্তু জ্বালানি সংকটটা অনেক বেশি অসহনীয় পর্যায়ে চলে গেছে। পিসিজির তথ্য অনুযায়ী দেশে মোট বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা 136টি। গ্যাস সংকটে উৎপাদন বন্ধ 13টির, জ্বালানির অভাবে 9টি এবং রক্ষণাবেক্ষণের জন্য 8টি বন্ধ। রাতে বিদ্যুৎ পাওয়া যায় না 17টি সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে। বন্ধ আছে কয়লা ভিত্তিক কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রও। এর মধ্যেই কারিগরি ত্রুটির কারণে মঙ্গলবার রাত থেকে বন্ধ হয়ে যায় আদানির একটি ইউনিটও। 28 তারিখ পর্যন্ত আমরা বোধহয় প্রায় 1300 মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ দিতে পারবো। তার মানে আমরা কিছুটা সাশ্রয় করতে পারবো এবং মানুষকে এই সংকট থেকে কিছুটা নিরসন করতে পারবো। এবং মে মাসের প্রথম দিকে আরএনপিএল এর একটা ইউনিট বন্ধ আছে, বিশেষ করে জ্বালানি সংকটের কারণে, কারণ এটা আমদানি করে আনতে হয় কয়লাটা, এটা ওরা নিয়ে আসবে। বিদ্যুতের এমন অবস্থার মধ্যে সেচ কার্যক্রম ও লোডশেডিংয়ের ভারসাম্য আনতে একটি কমিটি গঠন করেছে বিদ্যুৎ বিভাগ। আমরা যাতে গ্রাম এবং শহরের লোডশেডটা একটা সমন্বয় করি এবং সেচের কার্যক্রমটা যাতে সমন্বিতভাবে থাকে সেই বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং কমিটিগুলো সেই বিষয়টা দেখছে। এছাড়া বিভিন্ন ফিডারে যাতে লোড নিতে ভারসাম্যহীত না হয়, টেকনিক্যাল বিষয় যাতে থাকে, এগুলো আমাদের ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোকে, আমাদের জেনারেশন কোম্পানিগুলোকে বলা হয়েছে। সংকটের মধ্যেও শিল্প খাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চলছে বলে জানানো হয় ব্রিফিংয়ে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। হাম এবং হামের উপসর্গ নিয়ে দেশে আরও 5 জন মারা গিয়েছেন। প্রতিদিন গড়ে 5 জনের মৃত্যু হচ্ছে। প্রতিদিনই কোনো না কোনো হাসপাতালে স্বজন হারানোর কান্নায় ভারী হয়ে উঠছে পরিবেশ। চিকিৎসকরা বলছেন, সংক্রামক এই রোগ প্রতিরোধে আক্রান্তকে আলাদা রাখা জরুরি। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে বলেছে, শয্যার সংকটের কথা বলে কোনো রোগীকে অন্য হাসপাতালে পাঠানো যাবে না, প্রয়োজনে শয্যার ব্যবস্থা করতে হবে। হামের উপসর্গ নিয়ে সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয় 8 মাসের নাফিসকে, কিন্তু বাঁচানো গেল না আদরের সন্তানকে।
স্বজনরা জানান নাফিসের শারীরিক অবস্থা ভালোই ছিল, দুপুরের দিকে হঠাৎ অবস্থার অবনতি হয়। ভালোই ছিল, এখন সকালবেলা অসুস্থ ছিল, হঠাৎ করে এরকম হয়ে গেছে। ডাক্তার দেখছে একদম কিচ্ছা রয়েছে, কিছু নিয়ে না এমন ব্লাড আইতেছে। বেনালা বালা আমি আর ওষুধ লেগে দিয়েছি, ওষুধ লেগে গেছি। নাফিসের জন্য দরকার ছিল ভেন্টিলেশন সাপোর্ট। চিকিৎসক জানালেন তাৎক্ষণিকভাবে তাকে সেই সেবা দেয়া সম্ভব হয়নি। এই বাচ্চাটার ম্যানেজমেন্ট হওয়া উচিত ছিল, ওনাকে অবশ্যই ভেন্টিলেটর সাপোর্টে ঢোকানো। আমাদের হাসপাতালে আসলে সত্যি কথা বলতে ওনাদেরকে জানানো হয়েছে, তো আমাদের আসলে ভেন্টিলেটর মেশিন চালানোর মতো কোনো দক্ষ ডাক্তারও নেই, প্লাস আমাদের 6 বছর নিচে কোনো ভেন্টিলেটর সাপোর্টও নেই। হামের উপসর্গ নিয়ে রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর ভিড়, যাদের বেশিরভাগই শিশু। অনেকে আসছেন চিকিৎসা নিতে, অনেকে সুস্থ হয়ে ফিরছেন বাড়িতেও। আজকে ভর্তি করছি, এখন ওর অবস্থা একটু খারাপ, ওর শ্বাসকষ্ট হচ্ছে। আমরা আজকে বরিশাল থেকে আসছি, আর সেখানে ভর্তি হয়েছি। ঠান্ডা, জ্বর, কাশ, পাতলা পায়খানা, তারপরে নিউমোনিয়া ধরা গেছে চাঁদপুরে। নিউমোনিয়া হয়েছে, তার রক্তে ইনফেকশন হয়েছে, কানে ইনফেকশন হয়েছে, এখন আবার কালকে থেকে পক্স উঠতেছে। হাসপাতালে আসার পর থেকে এখন একটু সুস্থ আছে আল্লাহর মধ্যে। চিকিৎসক বলছেন সংক্রমণ রোধে পরিবারের কেউ আক্রান্ত হলে তাকে আলাদা রাখা উচিত। যখনই কোনো বাচ্চার উচ্চমাত্রার জ্বর আসছে, তখনই বাচ্চাটিকে আপনি চিন্তা করুন, এটা হতে পারে, হয়ে তাকে আপনি আলাদা করে ফেলুন, অন্য বাচ্চাদের থেকে তাকে আলাদা করে ফেলুন, যেন বাচ্চাটি ছড়াতে না পারে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বাচ্চাটিকে প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার, তাকে হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে পানি, সেগুলো খাওয়ান, তার পুষ্টি এবং তার জেনারেল ওয়েলবিংয়ের দিকে লক্ষ্য রাখুন। এদিকে হামের বিশেষ টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। 1,80,00,000 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এমি আজিজ, যমুনা নিউজ, ঢাকা। বিমান বাংলাদেশের বহরে যুক্ত হচ্ছে 14টি নতুন উড়োজাহাজ। মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর সাথে নিয়ে চূড়ান্ত দর কষাকষি সহ আনুষ্ঠানিক কাজ সারতে কমিটি করছে সরকার। বিমান প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, এপ্রিল মাসের মধ্যে এই সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি সই হবে। এছাড়া চলতি বছর শেষে উদ্বোধন হবে শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল। রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহুদিন ধরেই উড়োজাহাজ সংকটে জর্জরিত। গত 5 বছরে বহরে যুক্ত হয়নি নতুন কোনো এয়ারক্রাফট, ফলে যাত্রী চাহিদা থাকার পরও বন্ধ হয়ে গেছে একাধিক আন্তর্জাতিক রুট। সংকট মোকাবেলায় উড়োজাহাজ দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে সরকার। বৃহস্পতিবার সকালে এভিয়েশন খাত নিয়ে বিমান ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিদ্ধান্ত হয় চলতি মাসেই অপেক্ষায় থাকা 14টি বিমান কেনার চুক্তি সম্পূর্ণ করতে চায় সরকার। এই 30 এপ্রিলের মধ্যেই আমরা বোয়িং এর সঙ্গে চুক্তি করতে যাচ্ছি। আমরা উই আর পারচেজিং 14 এয়ারক্রাফট ফ্রম বোয়িং। অ্যাট দ্য সেম টাইম আমাদের যে এই 5 বছর লাগবে তাদের এই বোয়িং ডেলিভারি করতে, এর মধ্যে আমরা বোয়িং এবং এয়ারবাসের সঙ্গে যোগাযোগ করে আমরা কিছু লিজে আমরা এয়ারক্রাফট আমরা খুব শিগগিরই। বর্তমানে আন্তর্জাতিক রুটে বিমানের মাত্র 14টি উড়োজাহাজ চলাচল করছে। যাত্রী চাপ ও নতুন রুটের জন্য দরকার 30 থেকে 35টি উড়োজাহাজ। প্রধানমন্ত্রী বিমানের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান বৈঠকে। 1 বছর সময় দিন, আপনারা দেখতে পারবেন বিশাল লাভজনক অবস্থায় আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। এছাড়া চলতি বছরের 16 ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু করতে চায় সরকার। ওপেনিং এর ডেটটা হয়নি, আমরা চিন্তা করতেছি এন্ড অফ দিস ইয়ার, যদি পারি 16 ডিসেম্বরে করলাম, আর না হলে আমরা নিউ ইয়ারে করলাম। এদিকে সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ। এ সময় শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তারেক রহমান। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সংরক্ষিত মহিলা আসনে বিএনপি জোটের 36 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কমিশন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নপত্র বাছাই শেষেই সিদ্ধান্ত জানানো হয়। এ সময় স্বতন্ত্র জোটের প্রার্থীর মনোনয়নও গৃহীত হয়। এদিকে রিটার্নিং কর্মকর্তা সরকারি বিধিমতে চাকরি ছাড়ার সময় 3 বছর অতিবাহিত না হওয়ায় জামায়াত জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল ঘোষণা করলে আপিলের ঘোষণা দেন তিনি। ইসি সচিবালয়ে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই। এদিন বিএনপি জোটের 36 প্রার্থী এবং স্বতন্ত্র জোটের 1 প্রার্থীর হলফনামা সহ আনুষঙ্গিক বিষয়ে পর্যালোচনা করে ইসি।
প্রাথমিক পর্যায়ে এদের সবার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মঈনুদ্দিন খান। বাতিল করেন অতিরিক্ত 3 স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন। একটি আজকে যে আমরা ঘোষণা করলাম যে এটি গৃহীত হয়নি, বাতিলযোগ্য। বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে হচ্ছে 26শে এপ্রিল সকাল 9টা থেকে 4টা নির্বাচন কমিশন সচিবালয়ে। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের পর সংসদে গিয়ে দেশ গঠনে ভূমিকা রাখার অঙ্গীকার জানান সংরক্ষিত নারী আসনে মনোনীতরা। আমরা নারীদেরকে নিয়ে এগিয়ে যাব। উন্নয়নের মাধ্যমে আমি আমার বিএনপিকে পৌঁছে দিতে চাই যে দায়িত্ব আমাকে দেওয়া হবে সেই কাজগুলো আমি করব। শিক্ষা, স্বাস্থ্য, মানুষের অধিকার, সেগুলো নিয়ে আমরা কাজ করব। প্রধানমন্ত্রী যে কাজ করে যাচ্ছেন তার হাতকে শক্তিশালী করার জন্য ইনশাল্লাহ আমরা কাজ করে যাব। যার যার জায়গা থেকে সবাইকে কাজ করতে হবে। গণমাধ্যম কর্মীরা আছে, তাদের যেন চিকিৎসা সহ সকল ধরনের যোগ্যতার ভিত্তিতে সুবিধাগুলো দেওয়া হয়। আমার এলাকার জন্য উন্নয়ন করতে পারি। তারা পার্লামেন্টে ঠিক তাদের ভূমিকা রাখবেন, যে ভূমিকা এখন বর্তমানে বাংলাদেশের জন্য প্রয়োজন। এদিকে শেষ পর্যন্ত বাতিল হয়েছে মনিরা শারমিনের মনোনয়ন। সরকারি চাকরি ছাড়ার 3 বছর অতিবাহিতের তথ্য প্রমাণে সন্তুষ্ট না হয় এই সিদ্ধান্ত নেয় ইসি। যদিও এর বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন এই এনসিপি নেত্রী। যদি এই নির্ধারিত সময়ের মধ্যে যে কোনো আসন যদি নির্বাচিত না হয়ে শূন্য থাকে, পরবর্তীতে সেটা উন্মুক্ত হয়ে যাবে। মহিলা সংরক্ষিত আসন যে আইন 2004, ওখানে বলা আছে যে এই আসনটা উন্মুক্ত হবে এবং সেটাতে তখন সকল জোট থেকে এটাতে কন্টেস্ট করার সুযোগ তৈরি হবে। বাংলাদেশ কৃষি ব্যাংকের 10ম গ্রেডের একজন কর্মকর্তা ছিলাম আমি। 3 বছরের একটা বারের কারণে এটি বাতিল হলো। আমার যে চাকরি 2 বছর, আমি 3 বছরের কুলিং পিরিয়ড যদি আবার চাওয়া হয় এবং সেই ক্ষেত্রে আবার আপনারা যদি বলেন যে তরুণরা কেন রাজনীতিতে আসে না, সেই জায়গায় আসলে একটা বড় অসামঞ্জস্যতা আমরা লক্ষ্য করি। আমার জায়গা থেকে আমি শুনানির সুযোগটা চাই। নির্বাচন কমিশন জানিয়েছে মনোনয়ন বাতিলকৃতরা 26 এপ্রিল আপিল করতে পারবেন, যার শুনানি অনুষ্ঠিত হবে আগামী 27 ও 28 এপ্রিল। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম সিটি কলেজে মারামারির রেশ ধরে এবার পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে সংঘর্ষে জড়ালো ছাত্রদল এবং শিবির। চট্টগ্রামের ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় দুটি সংগঠন, আর এই নিয়ে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় নেতাকর্মীরা। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। মারামারিতে আহত হয়েছেন বেশ কয়েকজন। ছাত্রদল ও শিবির নেতাকর্মীদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজ ক্যাম্পাস ও আশেপাশের এলাকা। মারামারি ও ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মাঝে। প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেয় ছাত্রদল ও শিবির। এ নিয়ে উত্তেজনার এক পর্যায়ে বেলা 11টার দিকে সংঘর্ষে জড়ায় দুই সংগঠনের নেতাকর্মীরা। এতে আহত হন বেশ কয়েকজন। সংঘর্ষের পর কলেজ এলাকায় বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা। ঘটনার জন্য শিবির নেতাকর্মীদের দায়ী করেন তারা। ক্যাম্পাসের সামনে অস্থায়ী কার্যালয় ভাঙচুরের অভিযোগও করেন ছাত্রদলের নেতারা। অন্যদিকে রেলগেট এলাকায় বিক্ষোভ করে শিবির নেতাকর্মীরা। সংঘর্ষের জন্য ছাত্রদলকে দায়ী করেন তারা। আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ মিছিলটা নিয়ে যাচ্ছিলাম। কলেজ গেটের সামনে যখনই গেলাম, তখনই ঈশ্বরদী সরকারি কলেজ শাখার জাতীয়বাদী ছাত্র দলের সভাপতি পার্থিব এবং তার সঙ্গপাঙ্গ মিলে আমাদের উপর আক্রমণ করে। অবস্থান কর্মসূচিতে আজকে ওই 71-এর সেই পরাজিত শক্তি জামাত শিবিরের ক্যাডাররা সশস্ত্রভাবে এসে ঈশ্বরদী সরকারি কলেজের সামনে কিভাবে গুলিবর্ষণ করেছে, কিভাবে ককটেল বিস্ফোরণ করেছে প্রশাসনের সামনে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পুলিশ জানায়, সংঘর্ষ শুরুর পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। শিবিরের একটা প্রোগ্রাম ছিল, 12টার সময় প্রোগ্রাম ছিল, হঠাৎ করে 11টার সময় তারা প্রোগ্রাম শুরু করে। পাশাপাশি ছাত্র দলের লোকজনও ছিল, যে পক্ষের মধ্যে সরাসরি হয়েছে। এরপরে পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কলেজ এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। জাহিদ হাসান, যমুনা নিউজ। রাজশাহীতে পরিবহন শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। বিকেলে নগরীর শিরোইল বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সন্ধ্যায় রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখিকে মারধর করে শ্রমিকরা। এ সময় ইউনিয়ন অফিসের তালাও ঝুলিয়ে দেয় তারা। বিষয়টি নিয়ে সমঝোতা করতে আজ জেলা প্রশাসকের কার্যালয়ে দুই পক্ষের মিটিংয়ের কথা ছিল। দুপুর থেকে সেখানে অবস্থানে উভয় পক্ষ। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। কয়েকটি ককটেলেরও বিস্ফোরণ ঘটে। পরে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হরমুজ প্রণালীতে রীতিমতো অ্যাকশন মুভির স্টাইলে দুটি মার্কিন জাহাজ লক্ষ্য করে দুর্ধর্ষ অভিযান চালিয়েছে আইআরজিসি। প্রকাশিত ভিডিওতে দেখা যায় মুখে মাস্ক আর রাইফেল হাতে মাঝসাগরে বিশাল কার্গো জাহাজে উঠে পড়ে ইরানের নৌবাহিনীর স্পেশাল ফোর্স। বুধবার স্থানীয় সময় সকালে ওমান সাগরের উত্তর পূর্বে নিয়ম লঙ্ঘনের অভিযোগে এমএসসি ফ্রান্সেস্কা এবং এপামিনন্ডাস নামের দুটি কার্গো জাহাজে চালানো হয় অভিযান। শুরুতে কন্টেইনার লক্ষ্য করে আইআরজিসির গানবোট থেকে ছোড়া হয় গুলি। জব্দকৃত নৌযান দুটিকে নেওয়া হয় ইরানের জলসীমায় উপকূলের কাছে। তেহরানের শর্ত অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে উপসাগরে প্রবেশ বা বের হতে প্রত্যেক নৌযানকে আগে থেকে অনুমতি নিতে হবে আইআরজিসির কাছে। জার্মানিতে ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভিকে লক্ষ্য করে তরল ছুড়েছে এক বিরোধী। বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলন শেষে আকস্মিক এই ঘটনার শিকার হন তিনি। জার্মানি ফেডারেল নিউজ কনফারেন্স ভবনের বাইরে এই ঘটনা। ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতির সমালোচনা করছিলেন তিনি। ভিডিওতে দেখা যায় হঠাৎই পেছন থেকে তার দিকে ছোড়া হয় তরল, যা লেগে যায় তার পরনে থাকা পোশাক ও গায়ে। এরপর সমর্থকদের দিকে হাত নেড়ে একটি গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন তিনি। পুলিশ জানিয়েছে তরলটি সম্ভবত টমেটো জুস ছিল। জার্মান গোপনীয়তা আইনের কারণে প্রকাশ করা হয়নি অভিযুক্ত ব্যক্তির নাম, তবে ঘটনাস্থলেই আটক করা হয়েছে তাকে। এ ছিল আমাদের সন্ধ্যার বাংলাদেশের আজকের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।